স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বৈঠক, সৌজন্য সাক্ষাৎ জানালেন মন্ত্রী। গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে জানালো সিআইডি। যারা এখনো অ্যারেস্ট হয় নাই তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা আমরা করে যাচ্ছি, আমরা তাদেরকে অ্যারেস্ট করব। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে হাসপাতালে তীব্র শয্যা সংকট, ভোগান্তি কমাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কোভিড ইউনিট। এক সপ্তাহে রাজধানীতে করোনা চিকিৎসায় যুক্ত হলো 1200 শয্যা। 100 কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম 10 মাস ধরে পড়ে আছে শাহজালাল বিমানবন্দরে। খোয়া গেছে অনেক সামগ্রী, এক সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে আমদানি করা শত শত মেট্রিক টন পেঁয়াজ, আদা। বন্দরের জায়গা দখল করে রাখায় 350 কন্টেনার নিলামে তুলতে কাস্টমসকে বন্দর কর্তৃপক্ষের চিঠি। ভোরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। বৈঠক শেষে মন্তব্য করতে রাজি হননি তারা, তবে এটি হেফাজত নেতাদের সৌজন্য সাক্ষাৎ ছিল বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে। এদিকে ফেসবুক লাইভে এসে গ্রেফতার বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবু নগরী। হেফাজতের মানে কোন বড় নেতা একজন আসছিলেন, মামুনের ভাই মাহফুজ আসছিল, আর ওই কামরাঙ্গীর চরের ওই যে হাফিজে হুজুরের ছেলে এরা আসছে। ইনারা মানে ধরপাকড় হচ্ছে মনে হয়, সেই জন্যই একজন দুজন আমাদের এই আসছিল কথা বলছে। এখন তো কোনো বৈঠক না, আমরা তাকে বলছি যে যাদের তথ্য প্রমাণ আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করছি, সেই জন্য তারা বলছিল যে মানে অ্যারেস্ট না হয়, এইগুলি কথা বলছে। এমনি কোনো মিটিং ছিল না, হঠাৎ করে আসছে। কোন সংঘাতে যাবেন না, কোন ভাঙচুর জ্বলাও ফ্রাও করবেন না। হেফাজত ইসলাম ভাঙচুর আর জ্বলাও ফ্রাওকে বিশ্বাস করে না। সরকারের কঠোর অবস্থানের কারণে সমঝোতার চেষ্টা হিসেবেই মন্ত্রীর সঙ্গে দেখা করা হয়েছে বলে জানায় হেফাজতের একটি সূত্র। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। করোনাকালেও কয়েকটি দেশের নাগরিকদের রোডসে আগমন সহজ করে দিয়েছে গ্রিস সরকার। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। রাজধানীতে করোনা চিকিৎসায় যুক্ত হলো আরও 200 শয্যা। চলতি সপ্তাহে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চালু হয়েছে কোভিড ইউনিট। এতে হৃদরোগে আক্রান্ত কোভিড রোগী ছাড়াও যে কোনো করোনা রোগী সেবা পাবেন। সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ, হাইফ্লোঞ্জের ক্যানোলা আর আইসিইউ সুবিধাও থাকছে এই কোভিড ইউনিটে। এনে গত এক সপ্তাহে রাজধানীতে করোনা চিকিৎসায় 1200 শয্যা যুক্ত হলো। করোনার দ্বিতীয় ধাক্কায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃতের সংখ্যাও। হাসপাতালগুলোতেও বাড়ছে হাহাকার, প্রকট হচ্ছে শয্যা সংকট। এমন অবস্থায় কিছুটা হলেও স্বস্তির কথা শোনাচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। এরই মধ্যে চালু হয়েছে 200 শয্যার কোভিড ইউনিট। আমাদের রোগী আছে 16টা, 4টা অ্যাডমিশন হয়ে আসছে এ পর্যন্ত, আর প্রিভিয়াস রোগী আছে আরও অনেক। জীবন যুদ্ধে নেমেছে সেবা করার জন্য, এটা আমাদের কর্তব্য, আমরা করে যাচ্ছি। হৃদরোগ হাসপাতাল হলেও এখানে যে কোনো কোভিড রোগী এসেই সেবা নিতে পারবেন। প্রাথমিকভাবে 100 বেড চালু হলেও শিগগিরই চালু হবে পুরো ইউনিট, চলছে সেই প্রস্তুতি। কথা ছিল যে আমরা কার্ডিয়াক কোভিডগুলো রাখবো, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ হয় যে কার্ডিয়াক কোভিড সহ যেগুলো অন্যান্য কোভিড পেশেন্ট থাকবে সেগুলো এখানে রাখা হবে। এখানে এতদিন ধরে আমরা কার্ডিয়াক পেশেন্ট ডিল করেছি, এর সাথে এখন কোভিড যুক্ত হয়েছে। বিভিন্ন গাইডলাইন অনুযায়ী যেভাবে নির্দেশনা দেওয়া আছে আমরা সেটা এখানে ম্যানেজ করার চেষ্টা করতেছি। এই ইউনিটের পুরোটাই থাকছে সেন্ট্রাল অক্সিজেনের আওতায়। প্রয়োজনে আইসিইউ সেবা পাবে এখানে ভর্তি রোগীরা। এছাড়া হাই ফ্লো নজেল ক্যানেলার মাধ্যমে অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও নিশ্চিত করার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশের একমাত্র সরকারিভাবে কার্ডিয়াক সার্জারি এবং ভাস্কুলার সার্জারি কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হয়। তো এগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের কোভিড যেই ওয়ার্ডগুলো তৈরি করার জন্য আপনার নির্দেশনা পেয়েছি, এবং আমরা সেই হিসাবেই আমরা সুরক্ষা মেনটেন করেই আমরা এই কোভিড ওয়ার্ড চালু করেছি। এ নিয়ে গত এক সপ্তাহে রাজধানীতে করোনা চিকিৎসায় 1200 শয্যা যুক্ত হলো। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কোভিড সংক্রমণে দেশের দ্বিতীয় ঝুঁকিপূর্ণ জেলা মুন্সিগঞ্জ, অথচ এখানকার সদর হাসপাতালেই নেই আইসিইউ। পাশাপাশি উপজেলা পর্যায়ে 5টি সহ 6 হাসপাতালে করোনা ইউনিট চালু করলেও কোথাও নেই উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে।
করোনা সংক্রমণে দেশের দ্বিতীয় ঝুঁকিপূর্ণ জেলা মুন্সিগঞ্জে ইতিমধ্যে রোগীর সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। মারা গেছেন ৭০ জন। সাধারণ সেবা দিতে উপজেলা পর্যায়ের ৫টি ও জেলা সদর সহ ৬টি হাসপাতালে করোনা ইউনিট চালু করলেও ইন্টেনসিভ কেয়ার ইউনিট নেই কোথাও। এমনকি উপজেলা হাসপাতালগুলোতে হাইফ্লো অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও করা হয়নি। এ কারণে রোগীদের পাঠাতে হচ্ছে রাজধানীতে। করোনা পরিস্থিতিতে আমাদের কোনো ইমার্জেন্সি বিভাগ নাই, যদিও খালি ভবন পড়ে আছে, কোনো রকমের কোনো সুব্যবস্থা নাই। আমাদের এখানে অনেক রোগী এই করোনার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। একটা আইসিইউ নাই, একটা ওই যে গ্যাস সিলিন্ডার এরও ভালো মতন পাওয়া যায় না। চিকিৎসকরা জানান, জেনারেল হাসপাতালে ট্যাঙ্ক বসলেও কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ চালু হয়নি। 50 শয্যার জনবলে চলছে 100 বেডের হাসপাতালটি। 150 বেডের নতুন ভবন উদ্বোধন না হয় হাসপাতালটি 200 বেডে উন্নীত করা যাচ্ছে না। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম যদি আমাদের চালু হয় তাহলে আমরা হাইফ্লো নাজাল ক্যানুলা আমরা এটা চালু করতে পারবো এবং রোগীদের অনেক উপকার হবে। জেনারেল হাসপাতালে 50 শয্যার একটি করোনা ইউনিট এবং উপজেলাগুলোতে 5 শয্যা করে জেলায় 75 শয্যার চিকিৎসা কেন্দ্র চালু হয়েছে। ট্যাঙ্কি স্থাপনে 3 মাসেও সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করা যায়নি। আর পেছনের এই 6তলা ভবনটি চালু হয়নি গত 6 বছরেও। এতে জেলা স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতাল থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের ছোবলে বেড়ে চলেছে মৃত্যু। সবশেষ গত একদিনে মারা গেছেন সর্বোচ্চ 112 জন, শনাক্ত হয়েছেন 4,271 জন। এদিকে মহাখালীতে দেশের সবচেয়ে বড় কোভিড বিশেষায়িত ডিএনসিসি কোভিড-19 হাসপাতালে সোমবার থেকে শুরু হয়েছে রোগী ভর্তি। করোনার দ্বিতীয় ঢেউয়ের ছোবল দিনে দিনে প্রকট হচ্ছে। ক্রমেই বাড়ছে কোভিড আক্রান্ত আর মৃতের সংখ্যা। অধিদপ্তরের সবশেষ হিসেব বলছে 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্তে প্রাণ হারিয়েছে 112 জন, যা এ পর্যন্ত বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যু। আর আক্রান্ত 4,271 জন। যদিও এদিন কমেছে শনাক্তের হার। শনিবার শনাক্তের হার ছিল 19% বেশি, রোববার সেই হার 17.68%, যেখানে আক্রান্ত 24,152 জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে রাজধানীর হাসপাতালগুলোতে। রোববার সকাল 8টা থেকেই রোগী ভর্তি শুরু হয় দেশের সবচেয়ে বড় কোভিড হাসপাতালে। প্রথম দিনে জরুরি বিভাগে 50টি বেড আর আইসিইউ 50টি বেড সহ মোট 250 বেড নিয়ে যাত্রা শুরু হয় ডিএনসিসি কোভিড হাসপাতালে। আমরা কেবল শুরু করেছি, তো আমরা 250 বেড দিয়ে শুরু করেছি। কালকেও বলেছি আমরা যে আজকে আমরা 50 বেডের আইসিইউ, 50 বেডের ইমার্জেন্সি আর 150 বেড হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল রুম, সেগুলি দিয়ে আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা এটা প্রতিদিনই আমরা আমাদের সক্ষমতাগুলো বাড়াবো। পর্যায়ক্রমে এই এপ্রিলেই পুরোদমে চালুর পরিকল্পনা কর্তৃপক্ষের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে ব্যাংকিং সেবা দেয় ঝুঁকি বিবেচনায় ও দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ব্যাংক কর্মকর্তাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী যে কোনো ব্যাংক কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হয়ে মারা গেলে বিভিন্ন পদ অনুযায়ী 25 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ পাবেন। এ বিষয়ে গতকাল বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে কর্মকর্তা কর্মচারীর মৃত্যু হলে তাদের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের এই অর্থ পাবেন। গত বছরের 29 মার্চ থেকে এ পর্যন্ত যে ব্যাংকাররা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের পরিবার এই প্রজ্ঞাপনের আওতায় ক্ষতিপূরণ পাবেন। প্রথম শ্রেণীর কর্মকর্তা, ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার ও সমমান হতে উচ্চপদস্থ কর্মকর্তা মারা গেলে ক্ষতিপূরণ হিসেবে পাবেন 50 লাখ টাকা। এছাড়া ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও সমমানের পদমর্যাদার কর্মকর্তারা পাবেন 37.5 লাখ টাকা। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার চিকিৎসক, দলের সদস্য ডাক্তার অধ্যাপক AZM জাহিদ হোসেন। সোমবার রাতে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে ফিরোজার সামনে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে রাত 10টার দিকে ডাক্তার মামুন ও ডাক্তার জাহিদ বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। সোমবার ভোর 6টা থেকে রাত পর্যন্ত বেগম জিয়ার জ্বর আসেনি এবং অন্যান্য কোনো উপসর্গও দেখা দেয়নি বলেও সাংবাদিকদের জানান তিনি। গত 11 এপ্রিল করোনা শনাক্ত হয় বেগম জিয়ার। ওনার চিকিৎসা যেভাবে চলছে, উনি একটি স্থিতিশীল পর্যায়ে আছে এবং
এভাবে যদি আগামী দুটো দিন যায়, ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে উনি আমরা একটা ভালো পর্যায়ে, করোনা থেকে একটা ভালো পর্যায়ে আমরা হয়তো উনি যেতে পারবেন। কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি সরকার কৃষি, অর্থনীতি ও শিল্পকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, উৎপাদিত পণ্য বাজারজাত ও রপ্তানির পরিবেশ সুগম করতেই কৃষি বান্ধব পরিবেশ তৈরির চেষ্টা চালানো হচ্ছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভিডিও ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মহামারী প্রতিরোধে সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি। আমাদের দেশের কৃষিটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এবং কৃষি ভিত্তিক অর্থনীতি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং কৃষি অর্থনীতির সাথে সাথে আমরা শিল্প দিকেও বিশেষ নজর দিয়েছি, কারণ উৎপাদিত পণ্য বাজারজাত করার ব্যবস্থা এবং বিদেশেও পণ্য যেন আমরা রপ্তানি করতে পারি তার ব্যবস্থা করে কৃষকদের সব ধরনের সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, যেখানে বেশি জনসমাগম সেখানে না যাওয়া, দূরত্ব বজায় রেখে চলা এবং আমরা যে স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাগুলি দিয়েছি অবশ্যই সেই নির্দেশনাগুলি মেনে নিয়ে নিজেকে আপনারা সুরক্ষিত রাখুন। দেশে করোনার মহা দুর্যোগের সময় স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে চলছে ৯/৬। আমদানিকারক সংস্থার নাম জটিলতায় জীবন রক্ষাকারী অক্সিজেন সামগ্রী সহ শত কোটি টাকার সরঞ্জাম 10 মাস ধরে পড়ে আছে বিমানবন্দরে। উদ্ধারে কারো কোনো তৎপরতা ছিল না। আসার কথা হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে চলতি সপ্তাহে খালাস হয়েছে এসব সামগ্রীর প্রথম চালান। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হবে। এহসান জুয়েলের রিপোর্ট। গেল বছর করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর থেকেই দেশে স্বাস্থ্য ব্যবস্থাপনার বেহাল দশা নিয়ে নানা প্রশ্ন ওঠে। চিকিৎসকদের সুরক্ষা সামগ্রীর অভাব, জরুরি কেনাকাটার নামে হরিলুট সহ নানা অনিয়ম বের হয়ে আসে। বিশ্বব্যাংকের অর্থায়নে গঠিত ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস ERPP প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ৫.৭ কোটি টাকায় কেনাকাটার নামে শুরু হয় ৯/৬। গাড়ির যন্ত্রাংশ তৈরি, ইলেকট্রনিক্স সামগ্রী আমদানিকারক প্রতিষ্ঠান সহ নামে বেনামে নানা ঠিকানাহীন প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয় শত কোটি টাকা। ফলাফল, পণ্য সরবরাহ না করেই টাকা তুলে নেয় অনেক প্রতিষ্ঠান। এই প্রকল্পের নামে আসা 102 কোটি টাকার জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রী গত 10 মাস ধরে হযরত শাহজালাল বিমানবন্দরে পড়ে আছে। এসব পণ্যের মধ্যে রয়েছে 1200 অক্সিজেন কনসেন্ট্রেটর, বিপুল পরিমাণ হাই ফ্লো নেজাল ক্যানুলা, পালস অক্সিমিটার, মাস্ক ও PPE। ইউনিসেফ CMSDর নামে ভুলে এসব পণ্য পাঠালেও উদ্ধারে কোনো উদ্যোগ নেয়নি ERPP প্রকল্পের কর্মকর্তারা। ফলে খোয়া গেছে অনেক সামগ্রী, নষ্ট হয়েছে বেশ কিছু। এটিকে অব্যবস্থাপনার চরম উদাহরণ হিসাবে দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যেটা ভেবে দেখার বিষয় যে এতদিন পড়ে থাকলো, এটা কার গাফিলতিতে, কি অব্যবস্থাপনায়, কার অদক্ষতায়, এবং সেগুলো দূর করার জন্য কি ব্যবস্থা, এগুলো যদি নেওয়া যায় তাহলে আমাদের এই ধরনের সমস্যাগুলো ক্রমান্বয়ে কমে আসবে। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এয়ারপোর্টে কিছুদিন পড়েছিল, এখন ওটা কিছু ছুটানো হয়েছে, আর আগামী 2-4 দিনে বাকি সব চলে আসবে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসার পর 1 বছরের মধ্যে ERPPর 2 জন প্রকল্প পরিচালককে এখন পর্যন্ত বদল করতে হয়েছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাজারে সরবরাহ ঘাটতি দেখে দাম বাড়ানো হলেও চট্টগ্রাম বন্দরে পড়ে আছে বিদেশ থেকে আনা শত শত মেট্রিক টন পেঁয়াজ, আদা এবং বিভিন্ন ফল বোঝায় 2000 কন্টেনার। 1 মাসে বেশি সময় ধরে বন্দরের জায়গা দখল করে রাখা এ ধরনের 350 কন্টেনার নিলামে তুলতে কাস্টমসকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে বাকি কন্টেনার দ্রুত খালাস করতে আমদানিকারক ও ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সাম্প্রতিক সময়ে সরবরাহের ঘাটতি দেখিয়ে বাড়ানো হয়েছে পেঁয়াজ এবং আদার দাম। একই সাথে করোনা সংক্রমণ ঠেকাতে চাহিদা বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের বিদেশি ফলের দামও। অথচ বন্দরের ইয়ার্ডে সবশেষ তথ্য অনুযায়ী এসব মশলা, ফলসহ বিভিন্ন পণ্য বোঝাই 2000 কন্টেনার রয়েছে। এই কন্টেনারগুলো প্রত্যেকটা MLOর কাছে খুব সীমিত সংখ্যক থাকে। যদি এগুলি বন্দরে আটকে থাকে
সেই ক্ষেত্রে শিপিং লাইনের যে ক্ষতি হয় ওই রেফার কন্টেনারগুলো আমরা ইউজ করতে পারি না। 1 মাস বা তার আগে বিদেশ থেকে চট্টগ্রাম বন্দরে আসা রেফার কন্টেনারগুলোর মধ্যে 70টিতে আদা ও পেঁয়াজ এবং আরও অন্তত 80টিতে বিভিন্ন ফল রয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর কর্মকর্তারা, যেগুলো খালাসে আমদানিকারকদের তেমন সাড়া মিলছে না। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে রাখা এসব রেফার কন্টেনার রয়েছে শত শত কোটি টন আদা, পেঁয়াজ এবং ফল। মূলত ব্যবসায়ীরা এসব পণ্যের দাম বাড়ানোর জন্য বন্দরকেই গুদাম হিসেবে ব্যবহারের চেষ্টা করেছিল। বন্দরের তথ্য অনুযায়ী 40 ফুট সাইজের এসব কন্টেনারের প্রতিটিতে পণ্য রয়েছে 25 থেকে 30 মেট্রিক টন। সেই হিসাবে 2000 কন্টেনারে 50,000 মেট্রিক টনের বেশি পণ্য রয়েছে। মূলত বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে পণ্যের দাম বাড়ানোর জন্য বন্দরকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ক্যাবের। কেউ যদি কালকে ফোন করে তার পণ্যগুলি নিলামে তোলা অথবা অন্য কোনো ব্যবস্থা পানিশমেন্টের আওতায় নিয়ে আসলে তাহলে এই ধরনের কাল বিলম্ব করার যে প্রক্রিয়া, কাল বিলম্ব করে মানুষের পকেট কাটার যে উৎসব, সে উৎসব বন্ধ হবে। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরের কন্টেনার জট কমাতে 350 পণ্য বোঝায় রেফার কন্টেনার নিলামের পাশাপাশি বাকি কন্টেনার দ্রুত খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো যদি দ্রুত ডেলিভারি না আনে তাহলে আমাদের সামনে কন্টেনার রাখা কষ্টকর হয়ে যাবে। চট্টগ্রাম বন্দরে আসা প্রতিটি কন্টেনার বিনা মাশুলে 4 দিন পর্যন্ত ইয়ার্ডে রাখার সুযোগ পায় আমদানিকারকরা। কিন্তু আমদানিকৃত পণ্যের মান ঠিক রাখতে রেফার কন্টেনারের ক্ষেত্রে সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে হয় বন্দর কর্তৃপক্ষকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পরিষেবা আরও থাকছে। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খালে সরবরাহ করা হয়নি পানি, হচ্ছে না বৃষ্টি, নিচে নেমে গেছে পানির স্তর, বিপাকে ঝিনাইদহের চাষিরা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম ছিল পুলিশ চিকিৎসকের বাকবিতণ্ডার ভিডিও নিয়ে। এর একদিন পর মেডিকেল অ্যাসোসিয়েশন, বিএমএ এবং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই ঘটনার আলাদা বিবৃতি দিয়েছে, তুলেছে পাল্টাপাল্টি অভিযোগও। ভাইরাল হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে রবিবার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতি দেয় পুলিশ সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিবৃতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যের প্রতি সংশ্লিষ্ট চিকিৎসকের আচরণকে অসৌজন্যমূলক হিসেবে বর্ণনা করে এর প্রতিবাদ জানানো হয়। কর্তব্যরত পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এক অভিযোগপত্রে চিকিৎসক সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বিএমএ চলমান লকডাউনে যাতায়াতকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি ও নিগ্রহের শিকার হচ্ছে বলে জানানো হয়। আবেদনে এলিফ্যান্ট রোডের ঘটনাকে মুভমেন্ট পাস ও আইডি কার্ডের নামে চিকিৎসককে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে নারায়ণগঞ্জে স্থগিত করা হলো সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক পুণ্যস্নান উৎসব। গতকাল বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় 19 ও 20 এপ্রিল দুদিনব্যাপী পুণ্যস্নান উৎসব স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের নেতা, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক। প্রতি বছর পঞ্জিকা অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বীরা ব্রহ্মপুত্র নদের 13টি স্নান ঘাটে একযোগে পালন করে আসছে পুণ্যস্নান উৎসব। পাপ মোচনে আশায় এতে অংশ নেন লাখো ভক্ত। করোনা প্রাদুর্ভাবে সারা দেশে কঠোর লকডাউন চলছে। এরপরও মংলা নদী পারাপারকারী খেয়াঘাটের মাঝি ও সাধারণ যাত্রীরা মানছেন না কোনো স্বাস্থ্যবিধি। বিস্তারিত জানাতে মংলা খেয়াঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। মাহমুদ। কাজল, আমি দাঁড়িয়ে আছি মোংলা নদীর পারাপার খেয়াঘাটে। এখানে সকাল 6টা থেকে সকাল 8টা পর্যন্ত এবং বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত এখান থেকে যারা চলাচল করছে, সারা দেশে করোনা ভাইরাসের প্রভাব সব জায়গায় চললো, মোংলা খেয়াঘাটে তার কোনো প্রভাব পড়েনি। তবে এখান থেকে যারা চলাচল করছে তারা কোনো রকম সামান্য কিছু লোকে মাস্ক পরলেও তাদের কোনো সচেতনতা নেই। এবং এখানে যারা ঘাট পরিচালনা করছে এবং পৌর কর্তৃপক্ষ যারা এখানে আছে তাদের কোনো এদিকে কোনো খেয়ালই তারা রাখছে না এবং তাদের উদাসীনতার কারণেই এখান থেকে লোকজন চলাফেরা করছে। সারা দেশব্যাপী যে লকডাউন চলছে, মোংলা নদী পারাপারে এখানে আমি আপনাদের কথা জানিয়ে রাখি যে মোংলা নদী পারাপার যারা করছে, মোংলা নদীর উপরে মোংলা বন্দর এবং ইপিজেড সহ 50
50টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে 20 থেকে 30,000 লোক এখান থেকে সকাল হলেই তারা কর্মস্থলে যাচ্ছে। কিন্তু সারা দেশে যে লকডাউন চলছে করোনা ভাইরাসের কারণে, এই পারাপারের এখানে কোন রকম তার প্রভাব পড়েনি এবং মানুষ কোনো সচেতনতা নাই। অনেক মানুষের মুখেই কোনো মাস্ক পাওয়া যাচ্ছে না। তো দেখা যাচ্ছে যে এখানে যারা চলাফেরা করছে, এই যে ট্রলার যারা কর্তৃপক্ষ যারা আছে তারা চেষ্টা করতেছে লোকজন কম নেওয়ার জন্য, কিন্তু তারপরেও তারা জোর করে উঠে যাচ্ছে তাদের কর্মস্থলে দ্রুত পৌঁছানোর জন্য। তবে একটা কথা আমি লক্ষ্য করেছি কাজল, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো পৌর কর্তৃপক্ষ এখান থেকে যে মানুষগুলো যাচ্ছে তাদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক যে মেশিনটা রয়েছে সেটাও অচল করে আছে এবং মানুষ যে হাত ধোয়ার একটা ব্যবস্থা করেছে সেটাও অচল অবস্থায় পড়ে আছে। কাজল, একটা বিষয় আমি আপনাকে আবারও জানিয়ে রাখি, সেটা হলো মোংলা নদী পারাপার এখান থেকে যেই গসিয়াখালী চ্যানেলটা বা এই নদীটা হলো আন্তর্জাতিক একটা নৌ রুট। এখান থেকে সর্বক্ষণিক বোট, কার্গো বা লাইটার জাহাজ এখান থেকে চলাফেরা করে, পণ্য বহন করে এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। তো এখান থেকে যারা এখান থেকে পার হয়ে ওপারে যাচ্ছে, কর্মস্থলে যাচ্ছে, তারা কিন্তু ওখানে খুব ঝুঁকির মধ্যে সবসময়ের জন্য থাকে। তো এখানে যারা নদী পারাপার করছে বা নদী পারাপার হয়ে যাচ্ছে, তারা কখনো বোঝে না যে করোনা ভাইরাস কি জিনিস এবং করোনা ভাইরাস কিভাবে এখান থেকে প্রভাব ফেলতে পারে। তাই এই যে যারা এখানে নদী পারাপার হচ্ছে, যারা কর্মস্থলে যাচ্ছে, তারা এখনো তাদের সচেতনতা হয়নি যে মোংলা নদী কিভাবে পারাপার হতে হয় এবং তারা যে সচেতনতা ভাবে যাবে এরকম কোনো দিক তাদের ভিতরে পাচ্ছি না। কিন্তু মোংলা পৌরসভা মোংলা বন্দর এলাকায় যে করোনার যে প্রভাবটা, এটা মোংলা থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন তাদেরকে সচেতন করছে, প্রতিনিয়ত তাদেরকে নিষেধ করছে। যারা ঘর থেকে অহেতুক বা ঘোরাফেরা করছে তাদেরকে ঘর থেকে বেরোতে নিষেধ করছে, দোকানপাট খুলতে তারা নিষেধ করছে। কিন্তু এই মোংলা নদী পারাপার যারা হচ্ছে বা যারা পারাপার করছে, এখানে উপজেলা প্রশাসনের একটা বিষয় ছিল যে ছোট ট্রলারে করে মাত্র 15 জন এবং বড় ট্রলার করে 20 থেকে 25 জন নেওয়ার কথা, কিন্তু সেখান থেকে এক একটা ট্রলারে 60 থেকে 70 জন 80 জন লোক এখান থেকে পার হয়ে যাচ্ছে। তাই কাজল, আমি একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে এই যে স্বাস্থ্য সচেতনতা বা করোনা ভাইরাসের কারণে যে মানুষ এখনো সচেতন হচ্ছে না, এখান থেকে বন্দর কর্তৃপক্ষের যে সবগুলো দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ এখানে বসে, তাই নাবিকরাও এখান থেকে চলাফেরা করছে। তবে এখান থেকে যারা এভাবে গা ঘেঁষে তারা এখান থেকে নৌকা বা ট্রলার পার হচ্ছে, মোংলা লোকজন কিন্তু খুব ঝুঁকির মধ্যে রয়েছে। এখান থেকে দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের কিন্তু যে নাবিক যারা আছে তারাও এখান থেকে চলাফেরা করছে। ভারতগামী যে বোট কার্গো গুলো আছে তারাও এখান থেকে যে নাবিক গুলো চলাফেরা করছে। তাই যে কোনো মুহূর্তে বড় ধরনের সংগঠন বা বড় ধরনের ভাইরাস আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আমাদের কাছে স্বাস্থ্য বিভাগ যে কথা জানিয়েছে, এ পর্যন্ত মোংলায় 4 জন করোনার পজিটিভ পেয়েছে। সেখানে 3 জন সুস্থ থাকলেও 1 জন মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আমি একটা জিনিস বলবো যে এখানে একটু পৌর কর্তৃপক্ষ এবং ট্রলার কর্তৃপক্ষের একটু উদ্দেশ্যতা রয়েছে বলে এখান থেকে যারা পারাপার করছে তারা জানিয়েছে। তাই কাজল, আমার কাছে এই ছিল মোংলা নদী পারাপারের খেয়াঘাট থেকে স্বাস্থ্য সচেতনতা করোনার বিষয়ে সর্বশেষ খবর। মোংলা নদীর খেয়াঘাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ হাসান। ভোরের সময় আরও থাকছে। গেল বছর করোনায় দুধ বিক্রি করতে না পারায় এবার গাইবান্ধায় ভ্রাম্যমাণ বিপণনের পদক্ষেপ। 10,500 দুগ্ধ খামারি দেখছেন লাভের মুখ। পানি সরবরাহ করা হয়নি গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খালে। হচ্ছে না বৃষ্টি, নিচে নেমে গেছে পানির স্তর। এতে মহা বিপাকে পড়েছেন ঝিনাইদহের পাট ও ধান চাষিরা। মাঠ থেকে পেঁয়াজ, রসুন সহ অন্যান্য ফসল তোলার পর এখন পাট ও আউশ ধানের আবাদ নিয়ে চিন্তিত তারা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, নদীতে পানি কম থাকায় বোরো মৌসুমে সরবরাহ কিছুটা বিঘ্নিত হলেও এখন স্বাভাবিক রয়েছে। আউশ আবাদের পানি সরবরাহ করতে এখনও লাগবে সময়। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবিটা রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপায় দিগন্ত জোড়া মাঠ। জমি থেকে পেঁয়াজ, রসুন তোলার পর এসব জমিতে আবাদ করা হবে পাট ও আউশের ধান। নেই বৃষ্টি, সরবরাহ করা হয়নি জিকে সেচ খালে পানি, যে কারণে এখনও অনাবাদি রয়েছে অনেক জমি। এতে চিন্তিত কৃষক। তাদের অভিযোগ, বোরো মৌসুমে জিকে সেচ খালে পানি সরবরাহ করা না হলে কমবে ধানের উৎপাদন, আর এখন পানি না পেলে পিছিয়ে যাবে পাট ও আউশ ধানের আবাদ। মৌসুম ওঠার পরে আমরা এখানে চাষ করছি যে পাট বুনবো, কিন্তু জিকে সেচ প্রকল্প যেটা খাল, সেই খালে পানি দেয় না।
এই কারণে আমরা পাট বুনতে পারতেছি না। অন্তত 15 দিন আগে আরো পাটটা বোনার দরকার ছিল, কিন্তু এই পানির অভাবে পিছিয়ে গেল বোনা। ব্লকে পানি দিলে 5,000-6,000 করে টাকা লাগে, আর কেনালে পানি আসলে আমাদের সীমিত খরচে ধান হয়ে যায়। টাকা দিয়ে আমরা খরচ করছি, ধান লাগাচ্ছি, এই সবই তো নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন কি করে খাবো? পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পদ্মা নদীতে পানি না থাকার কারণে বোরো ধানের আবাদে পানি সরবরাহ বিঘ্নিত হয়েছিল। আর আউশ আবাদের পানি সরবরাহ করা হবে এ মাসের শেষ বা আগামী মাসের প্রথম সপ্তাহে। নদীতে পানি কম থাকাতে পাম্প চালানো সম্ভব হয় না, এই কারণে কিছুটা ডিস্টার্ব হয়েছে। তো এখন পাম্প চলছে এবং রোটেশন অনুযায়ী, কৃষকের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে আমরা পানি দেওয়ার চেষ্টা করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে, জেলা সদর, হরিণাকুণ্ড ও শৈলকুপা উপজেলায় জিকে সেচ খালের আওতাধীন আবাদি জমির পরিমাণ রয়েছে 29,000 হেক্টর। সময় সংবাদ, ঝিনাইদহ। ব্যাপক খরা সত্ত্বেও মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে ধানের বাম্পার ফলন হয়েছে। এবছর 27,500 মেট্রিক টন ধান উৎপাদনের আশা চাষিদের, কিন্তু লকডাউনে শ্রমিক সংকটে ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কা ভর করেছে মাথায়। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ব্যাপক খরা সত্ত্বেও দেশের ধান উৎপাদনের অন্যতম বৃহত্তর বিল মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে বাম্পার ফলন হয়েছে ধানের। যতদূর চোখ যায় কেবলই সোনালী ধানের সমারোহ। এরই মধ্যে ঐতিহ্যবাহী এই বিলে শুরু হয়ে গেছে ধান কাটা উৎসব। কিন্তু সর্বাত্মক লকডাউনে হাজার হাজার টন ধান ঘরে তোলা এখন একটা চ্যালেঞ্জ। আগে মৌসুমের এই সময়ে উত্তরাঞ্চল সহ নানা এলাকা থেকে হাজার শ্রমিক আসতো, কিন্তু গতবারের মতো এবারও শ্রমিকরা আসছে না লকডাউনের কারণে। 100-200 শ্রমিককে কিছু করতে পারবে না, বদলিতে আরো দরকার। বিলের মধ্যে যে কোনো সময় বৃষ্টি হলে তোলাই যাবো গা। ধান কাটার কোনো লোক আসলে যে না কোনোখানে কোনো বাধা বিঘ্ন না দেয়। এরই মধ্যে কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন আনা হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে কৃষি শ্রমিকগুলো আসবে, তারা আসার পথে যেন বাধাগ্রস্ত না হয়, এই জন্য প্রশাসনের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছে। জেলা প্রশাসন মুন্সিগঞ্জ দেশের বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদেরকে আমরা শ্রমিকের চাহিদা পাঠিয়েছি, যাতে ওই জায়গা থেকে শ্রমিকরা নিয়মিতভাবে এখানে আসতে পারে। এবছর ধানের উৎপাদন খরচ পড়েছে গড়ে মন প্রতি 500 টাকা, আর জমিতে তা বিক্রি হচ্ছে অন্তত 920 টাকা দরে। কৃষি বিভাগের তথ্য মতে এখানে প্রায় 5,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, আর এখান থেকে চাল উৎপাদন হবে 18,000 মেট্রিক টনেরও বেশি। মুন্সিগঞ্জের আড়িয়াল বিল থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। গেল বছর করোনার প্রকোপে দুধ বিক্রি করতে না পেরে লোকসানে ডুবে গিয়েছিল খামারিরা। তবে এবার প্রস্তুতি নিয়ে করোনাকে সঙ্গে নিয়ে রমজানে বেড়ে যাওয়া দুধের চাহিদা মিটিয়ে 10,500 দুগ্ধ খামারি দেখছেন লাভের মুখ, জীবিকা নির্বাহ করছেন হাজারো শ্রমিক। গাইবান্ধা থেকে হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। গাভীর দুধ সংগ্রহ, খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা আর পরিচর্যায় ব্যস্ত সদরের দক্ষিণ আনালেত্তারি গ্রামের খামারের কর্মীরা। গত বছর করোনার হানায় ক্রেতাশূন্য বাজারে দুধ নিয়ে হাপিত্যেশ করতে হলেও এবার দুধের চাহিদার বিপরীতে যোগান দেওয়াটাই কঠিন হয়ে পড়েছে। 60 টাকা লিটার দরে 250 লিটার দুধ বিক্রি করে গাভীর খাদ্য, ওষুধসহ সব খরচ বাদ দিয়েও লাভ থাকছে এই খামারে। গত বছর অনেক টাকা লস, প্রতি মাসে 40-50 হাজার টাকা লস হয়েছে, আর এবছর একটু আসিয়া একটু লাভ দেখা যাচ্ছে আর কি। মোটামুটি কাস্টমার অনেক, রমজানের কারণে অনেক কাস্টমার দেখা যায়। শহরের পৌর পার্কে ভ্রাম্যমাণ দুধের গাড়ি আসার আগেই অপেক্ষায় থাকেন ক্রেতারা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই প্রতিদিন বিকেলে দুধ নিতে ভিড় জমে ভোক্তাদের। রমজান মাস বলেই দুধের এত চাহিদা বলছেন ভোক্তারা। খুব ভালো দুধ, এই জন্য আমি আসছি। 50 টাকা রেট প্রতিদিন পাওয়া যাচ্ছে এবং দাম কম, দুধের মানটাও ভালো। অনুজীব করোনাকে সঙ্গে নিয়েই মানুষের বাঁচার পথ খুঁজতে হবে বলছেন ডেইরি অ্যাসোসিয়েশনের নেতারা। মিলেমিশে আমরা কাজগুলো করছি যাতে আমরা ভবিষ্যতে এটাকে টিকিয়ে রাখতে পারি, যে আমাদের খামারগুলো যে টিকে থাকে। আর প্রাণী সম্পদ দপ্তরের কর্তারা বলছেন গত বছরের শিক্ষা থেকে এবার ভ্রাম্যমাণ দুধ বিপণনের পদক্ষেপ নিয়েছেন তারা। এটা ভোক্তা এবং উৎপাদক দুজনে উপকৃত হচ্ছে। আমরা যথেষ্ট সাড়া পেয়েছি এবং আমাদের এবারে কোনো মার্কেটিংয়ে কোনো প্রবলেম নাই। বছরে জেলায় দুধের চাহিদা 2,20,000 মেট্রিক টন, তবে 10,500 খামার থেকে উৎপাদন হচ্ছে 1,30,000 মেট্রিক টন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গেল বছর লোকসান হলেও এবার লকডাউনের মাঝেও দুধের ভালো দাম পাওয়ায় খুশি হিলির দুগ্ধ খামারিরা। হোটেল ও রেস্তোরাঁ বন্ধ থাকলেও রমজান মাস উপলক্ষে দুধের চাহিদা থাকায় বেড়েছে বেচাকেনা। এই মুহূর্তে দুগ্ধ খামারে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শফিক।
ধন্যবাদ কাজল। করোনার সময়ও এখানকার দুধের ভালো দাম পেয়ে খুব খুশি হিলির দুগ্ধ খামারিরা। তো এখানে গতবার যে লকডাউনের সময় তারা বেশ লোকসানের মুখে পড়লো, এবার তার চিত্র একটু ব্যতিক্রম। স্থানীয় প্রাণী সম্পদ অফিস থেকে একটা ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে তারা, যে ভ্রাম্যমাণ দুধ বিক্রির যে একটা তারা কেন্দ্র খুলেছে, যেখান থেকে তারা দুধ বিক্রি করতে পারছে। করোনার আগে আমরা দেখেছিলাম যে এখানে প্রতি কেজি দুধ 40 টাকা বিক্রি করলেও বর্তমানে দুধের চাহিদা থাকায় এখানে 50 টাকা কেজি দুধ বিক্রি হচ্ছে। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি যে হিলিকে ইতিমধ্যে দুগ্ধ ভিলেজ ঘোষণা করা হয়েছে। এখানে 122টি ছোট বড় মিলে এখানে দুগ্ধ খামার রয়েছে। এখানে কিন্তু আপনার উল্লেখযোগ্য আপনার 25টি এখানে খামার রয়েছে, যে খামার থেকে প্রতিদিন এখানে 2100 লিটার এখানে দুধ উৎপাদন হয়ে থাকে। আমি যে খামারে আছি এই খামারে এখানে যে করোনার আগে এখানে গত করোনার সময় কিন্তু এখানে 150 গাভী ছিল, যেখান থেকে প্রতিদিন তারা 700 লিটার দুধ তারা উৎপাদন করে ছিল। যেহেতু গতবার লোকসানের মুখে তারা অনেকগুলি গরু বিক্রি করে দিয়েছে, বর্তমানে এই খামারে এখন 70টা গাভী রয়েছে, যেখান থেকে 30টি গাভী তারা দুধ উৎপাদন হয়ে থাকে। এখান থেকে প্রতিদিন এখানে 400 লিটার দুধ উৎপাদন হয়ে থাকে। আর বিশেষ করে এই দুধগুলি কিন্তু এখানে তারা যাদের স্থানীয়ভাবে তাদের যে চাহিদা রয়েছে, যে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে বাকি দুধগুলি কিন্তু তারা এখানে যে ওই যে ভ্রাম্যমাণ যে প্রাণী সম্পদ কর্মকর্তার উদ্যোগে যেখানে তারা দুধ বিক্রি করে থাকে, এখানে তাদের নেতৃত্বে দুধগুলি তারা নিয়ে যাওয়া হচ্ছে। তো আমার এখানে বর্তমানে এখানে আছেন যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, তার সাথে আমি একটু কথা বলবো যে আসলে আপনি একটু আমাকে জানাবেন যে আপনাদের প্রাণী সম্পদ কর্মকর্তার পক্ষ থেকে কী উদ্যোগ নেওয়া হচ্ছে এখানে খামারদের জন্য। ধন্যবাদ আপনাদেরকে সমিতিকে। আপনারা জানেন যে এই করোনা দুর্যোগকালীন মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ঘোষণা করেছেন যে কৃষি উৎপাদন, বিশেষ করে নিরাপদ প্রাণীজ উৎপাদন, দুধ, ডিম, মাংসের উৎপাদন এবং বিপণন কার্যক্রম যেন অব্যাহত থাকে, এই জন্য আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছি যে আমাদের যে খামারিদের দুধ উৎপাদন হচ্ছে হিলিতে, এই সমস্ত দুধ যদি অবিকৃত না থাকে এবং খামারিরা যেন ন্যায্য মূল্য পায়, সেজন্য ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে আমরা স্থানীয় বিভিন্ন বাজারগুলিতে ন্যায্য মূল্যে এই দুধগুলি বিক্রয়ের জন্য আমরা তদারকি করছি। আমাদের এই বিষয়ে কমিটিও করে দেওয়া আছে। আপনারা জেনে থাকবেন যে আমাদের এই কার্যক্রমটি শুভ উদ্বোধন করেছেন 13 এপ্রিল আমাদের এই দিনাজপুর 6 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সিদ্দিক সাদিক মহোদয়। আর আমরা প্রত্যেক দিনই যেন এই পণ্যের গুণগত মান যেন ভালো থাকে, তার কারণে আমরা মান উন্নয়ন কমিটিও করে দিয়েছি। এনারা বাজার তদারকি করছেন এবং পণ্যের গুণগত মান যাচাই বাছাই করছেন। হ্যাঁ, ধন্যবাদ। যে আপনি শুনছিলেন যে প্রাণী সম্পদ যে কর্মকর্তা, এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে এই ফার্মে তারা আছেন দুগ্ধ খামারিতে, যে খামারিদেরকে সব ধরনের তারা সহযোগিতা দিয়ে যাচ্ছে। এখানে তারা তাদের সাথে কথা বলছেন যে কীভাবে দুধগুলি নেয়। তাদের ইতিমধ্যে তারা এখানে যে কেন্দ্র যে দুধ বহনকারী যে গাড়ি তারা এখানে অলরেডি নিয়ে আসছে, এই গাড়িতে করে দুধগুলি তারা বিভিন্ন জায়গায় তারা কিন্তু দুধগুলি সরবরাহ করে থাকে। তো এখানে খামারিদের সাথে আমি কথা বলেছিলাম, খামারি যে কথা বলছেন যে সরকার যে উদ্যোগ নিয়েছে, উদ্যোগ যদি তাদের চলমান থাকে সেক্ষেত্রে তারা যতই লকডাউন থাক না কেন সেক্ষেত্রে তারা হয়তো লাভবান হবে, এমনটা তারা বলেছেন। আর একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে দুধের যে দাম যে তারা ভালো পাচ্ছে, পাশাপাশি ভালো দুধ যে ক্রেতারা তারাও কিন্তু বেশ এখানে খুশি। তো আসলে কাজল সব কিছু মিলেই কিন্তু আপনাকে বলা যেতে পারে দুগ্ধ খামার তারা লাভবান, তারা ভালো টাকা পেয়ে তারা খুশি। এ ছিল আমার কাছে হিলি দুগ্ধ খামার থেকে সর্বশেষ খবর। কাজল। প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় দুধ বিক্রি কার্যক্রমের সবশেষ অবস্থানে আছিলেন হিলি থেকে শফিকুল ইসলাম শফিক। সর্বাত্মক লকডাউনের প্রভাব পড়েছে মশলার পাইকারি বাজারে। ক্রেতার সংকটে বিক্রি তেমন নেই বলে জানান ব্যবসায়ীরা। কেজি প্রতি মশলার দামও কমেছে 50 থেকে 120 টাকা পর্যন্ত। তবে পাইকারি বাজারে বিক্রি না বাড়লে খুচরা বাজারে দাম বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর বেচাকেনা কমে যাওয়ায় আয়ও কমে গেছে বাজার শ্রমিকদের। রাজধানীর মৌলভীবাজার মশলার পাইকারি বাজার হিসেবে খ্যাতি বেশ পুরনো। স্বাভাবিক সময়ে ক্রেতাদের পদচারণায় মুখর থাকে এ বাজার, তবে বর্তমান চিত্র ভিন্ন। লকডাউনে বাজারে অবস্থা অনেকটাই স্থবির। চলাফেরা ও পরিবহন ব্যবস্থায় নিয়ন্ত্রণ এবং দূর দূরান্তের ক্রেতার সংকটে কমে গেছে বেচা বিক্রি। কাস্টমার নাই তো, আপনার করোনার জন্য কেউ আসতে পারতেছে না, রাস্তাঘাটে যেভাবে ধরতেছে পুলিশেরা, এই জন্য তো তারা বের হচ্ছে না। বিক্রি কোন একদম ডাউন, যে জায়গায়
1-1.5 লক্ষ ছিল আসলে এখন 10-20 হাজার টাকা ছিল নেমে এসে। বাজারে কোনো ধরনের মশলা সরবরাহে ঘাটতি নেই। এলাচ, দারুচিনি, গোলমরিচ ও ইসুফগুলের ভুসি সহ বেশ কিছু মশলার দাম কমেছে 50 থেকে 120 টাকা পর্যন্ত। লকডাউনেও ঘাটতি হবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। গতবার লকডাউন তো মানুষ না বুঝে কেনাকাটা করছে, যার লাগবে 3 কেজি পেঁয়াজ 10 কেজি নিছে। এইবার এটা হয় না, 3 কেজি লাগবে 3 কেজি নিছে। কিছু কিছু ছাড় দিয়ে যদি মার্কেট চালু রাখে তাহলে সবখানে স্থিতিশীল থাকবে। এদিকে ক্রেতা সংকটে বেচাকেনা কমে যাওয়ায় অলস সময় পার করছেন দিনমজুর ও পরিবহন শ্রমিকরা। এখানকার মানুষ যা ইনকাম করে তার থেকে বেশি টাকা খরচই হয়ে যায়। লকডাউনে আমগো কাজ কাম বলতে নাই, এই লেবারেরা খানার টাকা রুজি করতে পারে না। আগে যেমন 700-800 টাকা রুজি করলে সংসারটা চালাইতে পারতাম, এখন 200-300 টাকা রুজি সংসার চলে না। নিত্যপণ্য হওয়ায় সংশ্লিষ্ট ক্রেতাদের এই মশলার বাজারে আসার পরিবেশ নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সর্বাত্মক লকডাউনে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে জরুরি সেবা ছাড়া বন্ধ রয়েছে ফেরি সার্ভিস। এ অবস্থায় পারাপারের সুযোগ না থাকায় বিকল্প উপায়ে ঝুঁকি নিয়ে ট্রলারে করে প্রমত্ত পদ্মা পাড়ি দিচ্ছেন সাধারণ যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইউসুফ। কাজল, তো এই মুহূর্তে কিন্তু আসলে এখানে উৎসব চলছে ট্রলারে পার হওয়ার জন্য। আমার পিছনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে তার পিছনে কিন্তু একটা ট্রলার রয়েছে, সে ট্রলারে কিন্তু আসলে একটা মানুষের যাচ্ছে এখন। অর্থাৎ সকাল 6টার পর থেকে পাটুরিয়া দৌলতদিয়া নোটে যে কয়টি ফেরি রয়েছে সব কয়টি ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে 2টা ফেরিতে শুধু জরুরি প্রয়োজনে চালানো হচ্ছে। চন্দ্রমল্লিকা নামের একটি ফেরি 6:30টার দিকে আসলে পাটুরিয়া ঘাট থেকে ত্যাগ করেছে দৌলতদিয়ার উদ্দেশ্যে। সেই ক্ষেত্রে সেই যে ফেরিটা ছিল চন্দ্রমল্লিকা, সেখানে কিন্তু 3 থেকে 400 আসলে যাত্রী নিয়ে সেটা এবং যানবাহন নিয়ে সেটা কিন্তু ঘাট নদী পার হতে আমি দেখেছি। সেই ক্ষেত্রে তার পরপরই কিন্তু যখন এই যে আধা ঘন্টা 1 ঘন্টা করে বিলম্ব করে ফেরিগুলো পার করা হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া রোডে, তখনই কিন্তু মানুষের জড়ো হচ্ছে এবং সেই জড়ো হওয়ার পরেই তারা কিন্তু আবার ট্রলারে পার হচ্ছে। যদি বলি ভাড়ার কথা, তো এখানে যদি 25 টাকার ভাড়া, তো সেই ক্ষেত্রে কিন্তু কেউ 60 টাকা, 70 টাকা, 200 টাকা, 100 টাকা যে যে রকম পারছে সেই রকমভাবে ওইটা ট্রলারের আসলে লোকজন তাদের কাছে টাকা নিচ্ছে এবং কি সে টাকার স্বেচ্ছায় দিয়েও কিন্তু এই ঘাট এলাকাতে লোকজন এসেছে। আমি যদি বলি আসলে এত লোকজন আসলে কিভাবে আসলো, অনেকেই অজুহাত দেখাচ্ছে। আসলে এই যে 18 ক্যাটাগরির লোক রয়েছে যারা আসলে মুভমেন্ট পারমিট পুলিশের লাগবে না, তারা কিন্তু বিভিন্ন পরিচয় দিচ্ছে। কেউ সাংবাদিক, কেউ পুলিশ, কেউ হচ্ছে আসলে ডাক্তার, কেউ অন্যান্য যে পেশা বিদ্যুতের কাজ করে, যার অজুহাতে কিন্তু তারা আসলে বিভিন্ন চেকপোস্ট পার হয়ে ঘাট এলাকায় এসেছে। এবং সেই ক্ষেত্রে আমি যদি চেকপোস্টের কথা বলি, পাটুরিয়া আসার জন্য ঢাকার যে মহাসড়ক এবং বিভিন্ন অলিগলিতে যে চেকপোস্টগুলো থাকে তা রাতের বেলা কিন্তু একদম ঢিলাঢালা চেকপোস্ট থাকে। আর হচ্ছে 8টা বা 9টার পর থেকে চেকপোস্টগুলো একটু কঠিন হয়। আর ওনারা যারা এখানে আসছে তারা কিন্তু বেশিরভাগই রাতের দিকে রওনা হয়েছে, বিভিন্ন যানবাহনের 3 গুণ 4 গুণ ভাড়া দিয়ে তার চলে আসছে। এখন ঘাট এলাকাতে কিন্তু এই মুহূর্তে আসলে যে আসলে ভাড়ায় চালিত যে মোটর বাইক তা কিন্তু রয়েছে। তবে আজকে রাতের কথা যদি বলি, রাত সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এই পাটুরিয়া দৌলতদিয়া রোডটা আসলে বড় যদি যানবাহন বলি, বড় যানবাহন পার হয়েছে 7 শতাধিক। আর হচ্ছে আসলে ছোট যে যানবাহন মোটর বাইক, জিপ বা অন্যান্য যানবাহন কিন্তু পার হয়েছে আসলে 417টা যানবাহন পার হয়েছে। সেই ক্ষেত্রে এই যে ছোট যে যানবাহনগুলো রয়েছে যা আসলে ঘাট এলাকাতে পার হওয়ার কথাই না, কিন্তু বিভিন্ন অজুহাত দাঁড় করে তারা কিন্তু এই যে ঘাটের যারা কাউন্টার রয়েছে এবং যারা বিআইডব্লিউটিসির লোকজন হয়েছে তাদের সাথে তর্ক করে বিভিন্নভাবে তারা কিন্তু টিকিট নিয়ে তারা চলে যাচ্ছে। আবার কেউ কেউ প্রভাব বিস্তার করছে, আর রাজনীতিকে প্রভাব, কেউ কেউ আছে বড় ভাইয়ের প্রভাব, কেউ কেউ ফোন ধরেই যাচ্ছে।
এই যে যে একটা অরাজকতা, এই যে যে কঠোর বাঠোর সর্বাত্মক লকডাউন, তার কিন্তু কিছুই এই পাটুরিয়া ঘাট এলাকায় দৃশ্যমান নয়। অনেকটাই দেখবেন বলে স্বাস্থ্যবিধির কথা যদি বলি, স্বাস্থ্যবিধির কোনো বালাই কিন্তু পাটুরিয়া ঘাট এলাকাতে নেই। কেন নেই? তার অনেকেই মাস্ক আছে কিন্তু ওটা মাস্ক পরছে না, এবং এটা অনেকে একটু খুলে রাখছে এবং হাঁটাহাঁটি করছে। ভাইরাস সংক্রমণের যে একটা অভয় আশ্রম, তা কিন্তু ঘাটালে রয়েছে। যদি প্রশাসনের কথা বলি, প্রশাসনের কোনো লেশমাত্র এখানে নেই, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ নেই। এখানে শুধু ট্রাফিক বিভাগের কয়েকজন পুলিশ নিয়োজিত আছে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মোট 20টি ফেরি চলাচল করে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে 2টি ফেরি, পাটুরিয়া দৌলতদিয়া 2টি ফেরি এবং আরিচা কাজিরহাটে 1টি ফেরি, এই মোট 3টি ফেরি জরুরি যানবাহন পারাবারের জন্য নিয়োজিত রাখার কথা রয়েছে। সুযোগেই ট্রলারে পার হচ্ছে মানুষ। এই ছিল আমার কাছে কাজল পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া ঘাট থেকে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। ভোরের সময় আরও থাকছে। শহরের তাপমাত্রা ও অগ্রিম বৃষ্টিতে উৎপাদন বেড়েছে। মৌলভীবাজারের চা বাগানে পাতা তুলতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। ভাবির মোড়, ভাবির হোটেল, ভোজন রসিকদের মুখে মুখে এই নাম। হাঁসের মাংস, সাদা ভাতের ব্যতিক্রমী স্বাদ পেতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সাবেক রানীরঘাটে। পরিচিতি পেয়েছে ভাবির মোড় হিসেবেই। হোটেলের রান্না থেকে পরিবেশন তদারকি সবই করছেন শতাধিকারী ভাবিরা। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নেয় ডেস্ক রিপোর্ট। প্রথমে দেখলে মনে হবে পথের ধারে সাধারণ কোনো রেস্টুরেন্ট, সাজসজ্জা জাঁকজমকেও তাই। কিন্তু এই হোটেলগুলোই বদলে দিয়েছে এলাকার নাম। বোচাগঞ্জ উপজেলার রানীরঘাটের নাম লোকমুখে বদলে গিয়ে এখন হয়েছে ভাবির মোড়। আশপাশের জনপদে পরিচিতি এনে দেয়া 4 নারী, মাস্তারা বেগম, তাসলিমা আক্তার, মেরিনা পারভিন এবং বেলি আক্তারের খাবার হোটেলকে ঘিরে নাম বদল ও জমজমাটেই আয়োজন। হাঁসের মাংস বিখ্যাত রানীরঘাট ভাবির মোড়। এখানে দোকান দিয়ে আমাদের 15-16 বছর হয়ে গেল। এরা কোনো দোকান বাড়ি কিছু নাই, এ খায়। সবাই বলে কি যে মাংস খাবো, হাঁসের মাংস। তখন হাঁসের মাংস 1-2টা করে পাকাইতে পাকাইতে ভাই এই যে প্রচার হয়ে গেল, তখন এখন বেশি করে করি। সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত লোকজনের খাওয়া দাওয়া চলে। বিভিন্ন এলাকার মানুষ শখের খাবার খেতে এখানে আসেন। ছুটির দিনগুলোতে ভিড় বেশি হয়। পরিচ্ছন্নতা, খাবারের মান ও স্বল্প মূল্যে সন্তুষ্টির কথা জানান আগতরা। এখানকার রান্নাটা একেবারে একটু আলাদা রকম। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসে এখানে দুপুরে লাঞ্চ সারে। 2 জনে 50 টাকার মাংস নিছি, তবু এখন আমাদের অনেক কয়েকটা পিস আছে, আমরা আরও 1 প্লেট ভাত খাই শেষ করতে পারি। ভাবিরাও খুব ভালো, অতিথি আসলে তারা নিজের মতো করে আহ্বান করে। রাবার ড্যামের শ্রমিকদের খাওয়ানোর জন্য অল্প পরিমাণে রান্নার গণ্ডি পেরিয়ে এখন শত শত ক্রেতার আনাগোনায় মুখর জায়গাটি। আসে আমরা কাজ করতেছি, আমরা জানি যে এই জায়গায় ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়, এই জন্য আমরা এসে খাই। ছুটির দিনও পাওয়া যায়, সবসময় এটা পাওয়া যায় আর কি। হাঁসের মাংস সমৃদ্ধ যে হোটেল, এই জন্য এটা এই ভাবির মোড় হিসাবে খ্যাত লাভ করেছে। প্রতিদিন গড়ে 3 শতাধিক লোক এখানে খাওয়া দাওয়া করেন। সময় সংবাদ, দিনাজপুর। লকডাউনে বাইরের জেলার ব্যবসায়ীরা নাটোরে আসতে না পারায় পেঁয়াজের দাম কমে গেছে। সরকার প্রতি কেজি পেঁয়াজের দাম 40 টাকা নির্ধারণ করলেও নাটোরের হাটগুলোতে 26 থেকে 28 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিস্তারিত জানাতে জেলার নলডাঙ্গার বৃহত্তম পেঁয়াজের হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল মামুন। মামুন, কাজল, আপনি যদি জানেন যে গত 12 এপ্রিল কিন্তু সরকার 40 টাকা দাম নির্ধারণ করে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে 40 টাকা কেজি পেঁয়াজ দাম নির্ধারণ করা হলেও নাটোরের হাট বাজারগুলোতে কিন্তু সেই দাম যাচ্ছে না। সরকারের দাম নির্ধারণের পর কৃষকদের মধ্যে একটা আশা সৃষ্টি হলো, এখন কিন্তু সেই কৃষকরা হতাশা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকে নাটোরের নলডাঙ্গার এই হাটে শত শত কৃষক কয়েক হাজার মন পেঁয়াজ কিন্তু এই হাটে সরবরাহ করেছেন, কিন্তু সেই দাম পাচ্ছেন না এবং ক্রেতা শূন্য হাট বলতে পারি আমরা। প্রায় ভোর থেকে কৃষকরা পেঁয়াজ আনলেও ক্রেতা নেই বললেই চলে। এখানকার ব্যবসায়িকদের সাথে, আড়তদারদের সাথে যেটি কথা বলেছি, তারা যেটুকু বলছেন লকডাউনের কারণে বাইরের জেলার ব্যবসায়ীরা একেবারেই কিন্তু আসছেন না। পাশাপাশি আরেকটি বিষয়, যেটি বাইরের জেলায় পেঁয়াজ না যাওয়ার কারণে স্থানীয় বাজারের উপর ভিত্তি করে শুধুমাত্র দাম কিন্তু তারা দিচ্ছেন না, একেবারেই দাম পাচ্ছেন না।
যেটি সরকার নির্ধারিত 40 টাকা হলেও আজকে যেটি আমরা দেখছি 23 থেকে 25 টাকা, সর্বোচ্চ 26 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে নাটোরের এই বৃহত্তম পেঁয়াজের হাটে। গত 2 বছর ধরে পেঁয়াজের ভালো দাম পাওয়ার প্রেক্ষিতে কিন্তু এবারও আশা দেখছিলেন কৃষকরা। গত 2 বছরের তুলনায় এবার কিন্তু প্রায় 25,000 মেট্রিক টন বেশি পেঁয়াজ উৎপাদন করেছে নাটোরের কৃষকরা। অতিরিক্ত দামে সার, বীজ এবং চারা কেনার পরেও একটা আশা দেখেছিলেন যে কৃষকরা এবার পেঁয়াজের কিন্তু ন্যায্য মূল্য পাবেন তারা। সরকার যেটি ন্যায্য মূল্য ঘোষণা করার পরেও এইখানে কৃষকদের কাছ থেকে দাম না পাওয়া কৃষকরা বরাবর কিন্তু হতাশা প্রকাশ করে আসছেন। যেটুকু বিষয়গুলো দেখতে পেয়েছি, সকালে কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদেরকে 11 থেকে 1200 টাকা পর্যন্ত তাদের উৎপাদন খরচ এসেছে, কিন্তু সেই অনুযায়ী তারা কিন্তু তাদের দাম পাচ্ছেন না। দাম না পাওয়ার কারণে একটা বড় ধরনের যে আমদানি নির্ভর পেঁয়াজ চাষে কিন্তু আগ্রহ হারাবে। আগ্রহ হারানোর পেঁয়াজে কিন্তু পরবর্তীতে আবার আমদানি নির্ভর হয়ে আসবে। একটি বিষয় যেটি বলতে পারি যে সরকার নাটোরের যে কৃষি বিভাগের মাধ্যমে সরকার প্রায় 2,500 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করেছে 72 লাখ টাকার প্রণোদনার মাধ্যমে। আর জেলায় কিন্তু এবার 80,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। শেষ পর্যায়ে যে এসে পৌঁছেছে, কৃষকরা যেটি একটা দাবি করছেন, তারা যে দাবিটা হচ্ছে সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করে সরকার নির্ধারিত 40 টাকা দামে নাটোরের এই পেঁয়াজগুলো কিনে 40 টাকা কৃষির মাধ্যমে বিক্রি করলে কৃষকরা উপকৃত হবে এবং লোকসানের হাত থেকে দূর হবে। তো এই ছিল আমার কাছে নলডাঙ্গা হাট থেকে পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি। কাজল। নাটোর থেকে পেঁয়াজ বিক্রির সবশেষ অবস্থা জানছিলেন সহকর্মী আল মামুন। শহরের তাপমাত্রা অগ্রিম বৃষ্টিপাতে সতেজ হয়ে উঠছে মৌলভীবাজারের চা বাগানগুলো। কচি পাতার সবুজ রঙে বদলে গেছে বাগানের দৃশ্য। চা পাতা তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন চা শ্রমিকরা। এমন আবহাওয়া থাকলে রেকর্ড পরিমাণ চা উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। শাহ ওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত রিপোর্ট। মৌলভীবাজার জেলার পাহাড় টিলায় যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজের হাতছানি। অনুকূল আবহাওয়া আর অগ্রিম বৃষ্টিপাত বদলে দিয়েছে চা বাগানের দৃশ্য। কচি পাতায় রং লেগে পরিণত হয়েছে সবুজের গালিচায়। এতে ব্যস্ত সময় পার করছেন চা শ্রমিকরা। বাগান থেকে কচি পাতা সংগ্রহের পর সরাসরি নিয়ে যাওয়া হয় কারখানায়। সেখানে কয়েক দফা বাছাইয়ের পর প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় চা। 4 মাস পাতা বন্ধ আছিল, শুকনা মাসে এখন বৃষ্টি পড়ছে তো এখন পাতা তোলা হইতে আছে। মালিক গামছা দিয়েছে, ছবি দিয়েছে এবং মাছ দিয়েছে, সবাইকে সচেতন করেছে। আমাদের বাইরে লোক কোনোজন বাগানে আসতে দেয়নি। মৌলভীবাজার চা বাগান পঞ্চায়েত সভাপতি জানালেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের দেয়া নিয়ম তারা পালন করছেন। আর চা কারখানার সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া এমন থাকলে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। উৎপাদন ভালো হলে গত বছরের করোনার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এইভাবে ফসল বেশি আসলেই আমাদের টার্গেট যেগুলো আছে এটা আমাদের পূরণ হয়ে যাবে। স্বাস্থ্যবিধি মেনে চলছি, আমরা সরকারের প্রত্যেকটা বাক্যকে পালন করছি। বাংলাদেশ চা বোর্ডের দেয়া তথ্য মতে জেলায় 2020-2021 সালে 7 কোটি 15 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। জার্মানিতে করোনার 2 ডোজ টিকা নেয়ার পর আবারও অর্ধশতাধিক টিকা গ্রহীতা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে করোনার নতুন ধরন মোকাবিলায় সরকারের চলমান লকডাউনের সময়সীমা আগামী 9 মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। জ্যাকসন থুইরিঙেন ও জ্যাকসন আনহাল্টের পর জার্মানির বায়ার্ন ও নর্দার্ন ওয়েস্টফালেন সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের বৃদ্ধাশ্রমে 2 ডোজ টিকা নেয়ার পরও করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। এদের মধ্যে প্রায় অর্ধশতাধিক ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনের করোনার নতুন ধরনে নতুন করে আক্রান্ত হয়েছেন। তবে করোনায় নতুন করে আক্রান্ত হলেও কয়েক সপ্তাহের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বাড়ার সাথে সাথে মৃত্যুর ঝুঁকিও কমে আসবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
এদিকে প্রায় প্রতিদিনই করোনায় মৃতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ায় শঙ্কিত প্রবাসী সহ স্থানীয়রা। দেখুন, আমাদের সরকার যে টিকাই দিচ্ছে সেগুলোর মান নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, তবে টিকা কার্যক্রম আরো বহু আগে শুরু করা প্রয়োজন ছিল। তাতে অন্তত অনেক মানুষ বাঁচত। এখনো টিকা কার্যক্রমে গতি আসেনি। টিকা বরাদ্দে সরকার কেন যে বিকল্প চিন্তা করছে না তা বুঝি না। এদিক দিয়ে কিছুটা হতাশা তো আছেই, যেমন আমি কবে টিকা পাবো তাও জানি না। এরই মধ্যে জার্মানি জুড়ে করোনার নতুন ধরন আরো ছড়িয়ে পড়ায় সরকারের আগামী 9 মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে সাধারণ মানুষ আপাতত স্বাগত জানালেও ম্যার্কেল সরকারের করোনা নীতির সমালোচনা করেন অনেকেই। লকডাউনে নাগরিকদের সামাজিকভাবে চলাফেরায় ও প্রয়োজন ছাড়া রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত ঘরের বাইরে না যাওয়া সহ গণপরিবহনে মাস্ক পরার বিষয়ে কড়া নির্দেশনা জারি করেছে দেশটির প্রশাসন। কি বলবো, সরকার লকডাউনের সময়সীমা বা বিধিনিষেধে যে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে তাতে অনেক দেরি হয়ে গেছে। যদি আগেই এই কড়াকড়ি দেওয়া হতো তাহলে আক্রান্তের সংখ্যা 30 লাখ ছাড়াতো না। দোকানপাট, ব্যবসা বাণিজ্য বিশাল ক্ষতি থেকে বেঁচে যেত। এমন পরিস্থিতিতে জার্মানি ছাড়াও ইউরোপের অন্যান্য দেশে টিকা কার্যক্রমে গতি আনতে আরো ভ্যাকসিন বরাদ্দের বিষয়ে শক্ত মনোভাব ব্যক্ত করেছেন ইইউ কমিশনের প্রেসিডেন্ট উর্জুলা ফন ডার লায়েন। দিনের পর দিন ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনের করোনার নতুন ধরন জার্মানিতে ঠিক যেভাবে ছড়িয়ে যাচ্ছে, তাতে করে লকডাউনের কোনো বিকল্প দেখছে না ম্যার্কেল প্রশাসন। আর এই সিদ্ধান্তই সঠিক বলছে এদেশের চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আগামী 26শে এপ্রিল ইতালিতে খুলে দেওয়া হচ্ছে হোটেল, বার, রেস্তোরাঁ সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। তবে বাংলাদেশে চলমান সর্বাত্মক লকডাউনের মেয়াদ বাড়ানোর কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় কাজে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দেশে আটকে পড়াদের। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান রিপোর্ট। করোনা পরিস্থিতির তেমন উন্নতি না হলেও আগামী 26শে এপ্রিল ইতালিতে হোটেল, বার, রেস্তোরাঁ সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সরকার। লকডাউনের কারণে বাংলাদেশে আটকে পড়াদের কর্মক্ষেত্রে যোগ দেওয়া জরুরি হয়ে পড়েছে। তবে দেশে সর্বাত্মক লকডাউনের মেয়াদ বাড়ায় বন্ধ আন্তর্জাতিক বিমান চলাচল। এতে ইতালি প্রবাসীদের কাজে যোগ দেওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অনেকেই কাজ হারানোর ঝুঁকিতে আছেন। বাংলাদেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইটগুলি বাংলাদেশ সরকার বন্ধ করে দেওয়াতে এদেশে যারা ছিলেন অনেকেই ব্যবসার সাথে জড়িত, অনেকে কাজ হারাবেন। করোনার কারণে দেশে আটকে পড়ারা যাতে কাজে যোগ দিতে পারে সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। 26শে এপ্রিলে সমস্ত ইতালির কর্মসংস্থানগুলি খুলে দিচ্ছে। আর এই সময় যদি আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা কাজে যোগ না দিতে পারেন তাতে আমাদের প্রবাসের অনেক ক্ষতি হবে। কোভিডের সংক্রমণ রোধে ইতালিতে প্রায় 12.5% মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন। আগামী সেপ্টেম্বরের মধ্যে 80% মানুষকে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। বিনামূল্যে ভ্যাকসিন পাবেন প্রবাসী বাংলাদেশিরাও। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। ফ্রান্সে দিনে দিনে অনলাইনে দেশীয় কাপড়, পিঠাপুলি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনাবেচা জনপ্রিয় হচ্ছে। অনেকের জন্যই বাড়তি আয়ের পথ করে দিয়েছে অনলাইন প্ল্যাটফর্মের ব্যবসা। আর অর্থ ও সময় সাশ্রয় করতে পেরে ক্রেতারাও খুশি। ফ্রান্সের প্যারিস থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। বিশ্বজুড়ে দিন দিন অনলাইনে কেনাবেচা যেমন জনপ্রিয় হচ্ছে, তেমনি বাড়ছে এর প্রবণতাও। বিশেষ করে মহামারীর এই সময়ে অনলাইনে কেনাবেচায় ঝোঁক বাড়ছে সাধারণ মানুষের। আর এর থেকে পিছিয়ে নেই সাধারণ প্রবাসী বাংলাদেশিরাও। রুমানা মনসুর বছর 6 হলো বাস করছেন রাজধানী প্যারিসে। ঘর সংসার সামলানো আর চাকরির পাশাপাশি বাড়তি আয়ের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন অনলাইনে দেশীয় কাপড় বিক্রিকে। প্রথমত আমরা যারা প্রবাসে থাকি তো সবারই একটা ইচ্ছা থাকে যে আমরা দেশের বাইরে থাকি, দেশীয় প্রোডাক্টগুলো বা দেশীয় কাপড়গুলো আমরা রীতিমতো পাই না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হলো যে আমি যদি প্রবাসী থেকে এই দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি তাহলে হয়তো সবাই একটু খুশি হবে। আর প্রথমত এখানে দেশীয় প্রোডাক্ট থাকলেও হয় কি যে আমরা খুবই এক্সপেন্সিভ হয়ে যায়, আমরা নিতে পারি না। তো এই জন্য আমি প্রথমে এই দৃষ্টিকোণ থেকে স্টার্ট করেছি। তবে শুধু কাপড় চোপড় নয়, দেশীয় পিঠাপুলিও বিক্রি করছেন কেউ কেউ। আর ক্রেতারা বলেছেন এতে তাদের সময় ও অর্থ দুটিরই সাশ্রয় হচ্ছে। প্রবাস জীবনে আমরা সবাই ব্যস্ত। অনলাইনে কেনাকাটার মাধ্যমে আমাদের সবার সময় যেভাবে বাঁচতেছে, আমাদের টাকা পয়সারও সেভ হচ্ছে, আমরা অল্প দামে পাচ্ছি। দেশীয় কাপড় চোপড় আর পিঠাপুলির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও এখন অনলাইনে বেচাকেনা করছেন ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।
ফ্রান্সে এখন অনেক প্রবাসী বাংলাদেশি অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যা তাদেরকে বাড়তি আয়ের পথ সুগম করে দিয়েছে। দেশীয় কাপড় আর পিঠাপুলির যে চাহিদা প্রবাসী বাংলাদেশিদের, তাও মিটছে এখান থেকে। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। মহামারী করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা রয়েছে এখনও করোনা আতঙ্কে। দেশটির সরকারের কঠোর বিধিনিষেধ বদলে যাওয়া জীবনযাত্রার প্রভাব পড়েছে ইফতার বাজারেও। কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় বড় ধরনের ইফতার বাজার না বসলেও সীমিত আকারে হোটেল রেস্তোরাঁকে ঘিরে যে যার মতো করে ইফতার সামগ্রী বিক্রি করছেন। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। রমজান মাস জুড়ে মানুষের পদচারণায় মুখর থাকে মালয়েশিয়ার বাংলাদেশি অধ্যুষিত এলাকার ইফতার বাজারগুলো। তবে করোনার কারণে এখন অনেকটাই ক্রেতা শূন্য। হাতে গোনা দুই একটি স্থায়ী দোকানে ইফতার সামগ্রী বিক্রি করতে দেখা যায়। অন্য সময় সড়কের পাশে বিক্রেতাদের হাতে বানানো হরেক রকমের ইফতার সামগ্রীর পসরা দেখা গেলেও এবার তা দেখা যায়নি। কাঁচা বাজারগুলো ছাড়া তেমন কোথাও সাধারণ মানুষের আনাগোনা নেই। বাংলাদেশ ঐতিহ্যবাহী চকবাজারের মতো আমরাও মালয়েশিয়াতে প্রবাসীরা যারা আছি, আমরা ইফতার যে আছে সেগুলো আমরা আনন্দের সাথে সেগুলো আমরা তৈরি করি এবং আমরা নিজেরা এগুলি ভাগাভাগি করে আমরা সবাইকে এই আমেজটা সবার সাথে ভাগাভাগি করি। বাংলাদেশের মতো ইফতারের ব্যবস্থা এখানে আছে। মুড়ি, চানা, বুট, পেঁয়াজু সমস্ত কিছু বাংলাদেশে যেভাবে আমরা ইফতার করি বাড়িতে এবং আমাদের অনুষ্ঠানে, ঠিক সেরকমভাবেই এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, দোকান আছে, সব মিলিয়ে আমরা ঠিক বাংলাদেশের আমেজটা এখানে আমরা পবিত্র রমজানে উপভোগ করে আমরা ইফতার করি। অনেকেরই কাজকর্ম নাইকা, বেতন ঠিকমতো পাইতেছে না, ব্যবসা বাণিজ্য নাইকা। এবছর জনসমাগম এড়াতে এবারের ইফতার বাজারে রয়েছে টহলরত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা। করোনার এই প্রকোপ কেটে গিয়ে আগামী বছর আবার পুরনো রূপে ফিরে যাবে চিরচেনা এই ইফতার বাজার, এমনটাই প্রত্যাশা সবার। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। করোনার দ্বিতীয় ভয়াল থাবার ধকল সামলিয়ে ওঠার চেষ্টা করছে ব্রিটেন। দেশটিতে প্রায় 30 লাখ মুসলিম ধর্মাবলম্বীর বসবাস। এবারে পবিত্র রমজানে প্রবাসী বাংলাদেশিরা ঘরোয়া আমেজেই ইফতার আয়োজন করছেন। লন্ডন থেকে শোয়েব রিপোর্ট। দেশীয় সংস্কৃতির সাথে তাল মিলিয়ে একসাথে বসে ইফতার খাওয়ার দৃশ্য এখানেও চোখে পড়ার মতো। তবে করোনার কারণে এই বছরের চিত্র ভিন্ন। লকডাউন ধীরে ধীরে শিথিল হলেও বাংলাদেশি অধ্যুষিত এলাকার রেস্তোরাঁগুলোর ভিতরে বসে ইফতার আয়োজনের দৃশ্য এবারও নেই। তাই ঘরোয়া আমেজে বাসাতে ইফতার আয়োজন হচ্ছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা প্রতিবেশীদের নিয়েই ইফতার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এখানকার বাংলাদেশি পরিবারগুলো। আর তাই ইফতার আয়োজনে থাকছে দেশীয় স্বাদের বাহারি খাবার সামগ্রী। প্রবাসে বসে আমরা যে ঘরোয়া আমেজে ইফতারটা করতে পারছি, এটা কিন্তু আমাদের জন্য অন্যরকম একটা ভালো লাগা। কারণ আমরা বাংলাদেশ থেকে অনেক দূরে আছি, আর ইফতারের আমেজটা কিন্তু আমরা কখনো ভুলতে পারি না। সবাইকে মিলে ইফতার করতে আলাদা মজা। আর বাচ্চারাও এই দেশে আমাদের বাংলাদেশের কালচারটা শিখলে, একসাথে বসে ইফতার করলাম, জানতে পারলো আমরা এইভাবে বসে ইফতার করি, এটা আমাদের কালচার, এটা আমাদের সুন্নত। লকডাউনের পরে আমাদের রমাদানে আজকে যেখানে ইফতার করতে সবাই মিলিত হয়েছি, বাড়তি একটা মাত্রা যোগ হয়েছে আমাদের এর সাথে, খুব ভালো লাগছে। ব্রিটেনে এবার প্রায় 15.5 ঘন্টা রোজা পালন করছেন মুসলমানরা। কর্মব্যস্ততার কারণে অনেকে ঘরে ইফতার সামগ্রী তৈরি করতে না পারায় রেস্তোরাঁগুলো থেকে কিনে এনে ইফতার করছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দেশে ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দল বদলে এবার 15 বিদেশি সহ 48 জন ফুটবলার নিবন্ধিত হয়েছে। 13 ক্লাবের মধ্যে একমাত্র শেখ রাসেল ছাড়া সবাই কম বেশি পরিবর্তন এনেছে দলে। এর মধ্যে তরুণদের নিয়ে গড়া মোহামেডান দ্বিতীয় পর্বে চেনা রূপে ফিরতে প্রত্যয়ী। অন্যদিকে অবলম্বনের সংখ্যা কাটাতে এমিরে মিশু আরিফের মতো অভিজ্ঞদের ওপর আস্থা রেখে ভালো অবস্থানে থাকতে চায় ব্রাদার্স ইউনিয়ন। তবে শীঘ্রই লিগ মাঠে গড়ানোর দাবি জানিয়েছে ফুটবলার সহ ক্লাব কর্মকর্তারা। গেল শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল শেষ হয়েছে। এর মধ্যে জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া আই লিগে কলকাতা মোহামেডানে খেলার পর বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্বের জন্য ফিরেছেন পুরনো ক্লাব সাইফ স্পোর্টিংয়ে। এদিকে আবাহনীর জার্সিতে প্রিমিয়ার লিগে দেখা যাবে নাইজেরিয়ান সানডে চিজোবাকে। আরেক নাইজেরিয়ান ফরওয়ার্ড এলিটা কিংসলে স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলবেন বসুন্ধরা কিংসে। এছাড়া কাতার প্রবাসী ওবায়দুর রহমানকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শিরোপা রেসে থাকা দলগুলোর তুলনায় মাঝারি সারি কিংবা রেলিগেশন অঞ্চলে থাকা ক্লাবগুলো টিকে থাকতে বেশ কজন ফুটবলার দলে নিয়েছে। এই যেমন আরামবাগ ক্রীড়া সংঘ দ্বিতীয় সর্বোচ্চ 12 জন ফুটবলার নিবন্ধন করিয়েছে। টেবিলের 6 থাকা মোহামেডান বসুন্ধরা থেকে রবিউল হাসান ও ক্যামেরুনের ফরওয়ার্ড ইয়াসানকে দলে ভিড়িয়েছে। আমার টিমমেটদের সাথে কলিগদের সাথে আসলে আমি যে সময়টা পাইছি, তবে আমি আশাবাদী যে হ্যাঁ আমার একটা ভালো কম্বাইন্ড তৈরি হবে। মাঠে যদি আমরা আমাদের স্বাভাবিক পারফরমেন্সটা করতে পারি তাহলে অবশ্যই 2-3-এ থাকা সম্ভব আর কি। ইয়াং টিম আর আমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট যেটাই হয়েছে, আমরা অ্যাজ এ অফিসিয়াল হিসাবে আমাদের আর একটু বেটার করা উচিত ছিল। প্র্যাকটিস চালাচ্ছি, বাট এখানে পারফরমেন্সে আপ অ্যান্ড ডাউন হয় অনেক। আমরা তারপরে চেষ্টা করতেছি, আমাদের প্রস্তুতি ভালো, ইনশাআল্লাহ সেকেন্ড রাউন্ডে আমরা আরো ভালো কিছু করব। মধ্যবর্তী দলবদলে সবচেয়ে বেশি 14 জন ফুটবলার নিবন্ধন করেছে ব্রাদার্স ইউনিয়ন। মাত্র 5 পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চলে থাকা দলটি জাহিদ হাসান এমিলি, আতিকুর রহমান মিশু ও আরিফের মতো অভিজ্ঞদের উপর আস্থা রেখে ভালো অবস্থানে থাকতে চায়। যদিও শিগগিরই লিগ মাঠে গড়ানোর দাবি ফুটবলারদের। ব্রাদার্স সেকেন্ড লিগে ঘুরে দাঁড়াবে এবং ভালো একটা টিম নিয়েই কিন্তু তারা খেলবে। তো সেই জায়গা থেকে আমি আশাবাদী ব্রাদার্স দলকে নিয়ে যে ব্রাদার্স সেকেন্ড লিগে বেশ ভালো করবে। আর করোনার ভিতরে খেলাটা হওয়াটা খুব জরুরি আমাদের প্লেয়ারদের জন্য। টিমটা করেছি এখন বর্তমানে আমাদের কিছু সিনিয়র প্লেয়ার যারা অভিজ্ঞ, সেই প্লেয়ারের সহকারে ফরেন 3 জনকে নতুন ইনক্লুড করেছি। এই লকডাউন আর এর মধ্যে পরিস্থিতির মধ্যে লিগটা কখন শুরু হবে সেটাও একটা আমাদের চিন্তার ব্যাপার আছে। এবারে দল বদলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র 7, উত্তর বাড়িধারা 4, শেখ জামাল ধানমন্ডি ক্লাব 1, চট্টগ্রাম আবাহনী 1 ও রহমতগঞ্জ 1 জন ফুটবলারকে নিবন্ধন করিয়েছে। দীপু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বৈঠক, সৌজন্য সাক্ষাৎ বললেন মন্ত্রী। গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে জানালো সিআইডি। যারা এখনো অ্যারেস্ট হয় নাই তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা আমরা করে যাচ্ছি, আমরা তাদেরকে অ্যারেস্ট করব। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে হাসপাতালে তীব্র শয্যা সংকট, ভোগান্তি কমাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কোভিড ইউনিট। 1 সপ্তাহে রাজধানীতে করোনা চিকিৎসায় যুক্ত হলো 1200 শয্যা। 100 কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম 10 মাস ধরে পড়ে আছে শাহজালাল বিমানবন্দরে, খোয়া গেছে অনেক সামগ্রী। 1 সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে আমদানি করা শত শত মেট্রিক টন পেঁয়াজ, আদা। বন্দরের জায়গা দখল করে রাখা 350 কন্টেনার নিলামে তুলতে কাস্টমসকে বন্দর কর্তৃপক্ষের চিঠি। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়।